আচ্ছা, একবার ভাবুন তো, আমাদের চারপাশ পরিষ্কার রাখার মতো একটা সাধারণ কাজ কিভাবে একটা পুরো জাতির নতুন করে জেগে ওঠার মতো বিশাল স্বপ্নের সাথে জুড়ে যেতে পারে। আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই সংযোগটাই খুঁজে বের করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। এই লোগোটার দিকে একবার তাকান। কি দারুণভাবে আমাদের মূল ভাবনাটাকে তুলে ধরেছে, তাই না? দুটো মানুষের হাত যেন পুরো পৃথিবীকে আগলে রেখেছে। এটা আসলে আমাদের সবার সম্মিলিত দায়িত্বের একটা প্রতীক, আর এটাই কিন্তু আমাদের একটা টেকসই ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। মানে, একটা পরিচ্ছন্নতা অভিযান কি শুধুই রাস্তাঘাট থেকে ময়লা সরানো, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও অনেক বড় কোনো সম্ভাবনা? চলুন তো এর উত্তরটা খুঁজে বের করা যাক। তো আমাদের এই পুরো আলোচনাটা আমরা এই 5টা ধাপে এগিয়ে নিয়ে যাব। আমরা দেখব কিভাবে একটা ছোট্ট ধারণা থেকে ধীরে ধীরে একটা বড় জাতীয় দর্শন তৈরি হয়। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে। আর শুরুটা হবে একদম গোড়া থেকে, মানে পরিষ্কারতার ধারণাটা দিয়ে। দেখুন, পরিচ্ছন্নতা কিন্তু শুধু একটা ব্যক্তিগত অভ্যাস না, এটা তার চেয়ে অনেক বড় কিছু। এটাকে বলা যায় সভ্যতার একটা মূল ভিত্তি। ভাবুন, একটা পরিষ্কার পরিবেশ কিন্তু মানুষের মনকে এমনিতেই সতেজ করে তোলে, একটা সুস্থ সমাজ গড়তে সাহায্য করে, আর দেশের ভাবমূর্তিও উজ্জ্বল করে। এই অভিযানের লক্ষ্যগুলো কিন্তু বেশ গভীর আর সুদূর প্রসারী। মানে শুধু রাস্তা পরিষ্কার করা নয়, জনস্বাস্থ্যের উন্নতি থেকে শুরু করে নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তোলা পর্যন্ত সব কিছুই এর সাথে জড়িয়ে আছে। এটা আসলে একটা সামগ্রিক জীবনযাত্রার পরিবর্তনের কথা বলছে। বেশ, এবার চলুন পরের ধাপে যাওয়া যাক। আমরা দেখব এই পরিষ্কারতার ধারণাটা কিভাবে আরও বড় একটা বিষয়ের সাথে যুক্ত হয়। মানে পরিষ্কার রাস্তা থেকে কিভাবে আমরা একটা সুস্থ পৃথিবীর ভাবনার দিকে এগোতে পারি। এই সংযোগটা বোঝা কিন্তু খুব জরুরি। যখন আমরা সবাই মিলে নিজেদের এলাকাটা পরিষ্কার রাখি, তখন আমরা আসলে নিজেদের অজান্তেই পরিবেশ দূষণের বিরুদ্ধে লড়াইয়ের একেবারে প্রথম সারির যোদ্ধা হয়ে উঠি। পরিবেশ রক্ষার এই লক্ষ্যগুলো দেখলেই পরিষ্কার হয়ে যায় যে একটা পরিচ্ছন্নতা অভিযান আর পরিবেশ সুরক্ষা আসলে একই মুদ্রার এপিটোপিট। একটাকে ছাড়া অন্যটা ভাবা প্রায় অসম্ভব। এতক্ষণ তো আমরা আলোচনা করলাম যে কেন এই অভিযানগুলো জরুরি। এখন প্রশ্ন হল, কিভাবে একটা অভিযানকে সফল করা যায়। চলুন এবারের বাস্তবসম্মত কৌশলগুলো একটু দেখে নেওয়া যাক। এখানে দেখুন, একটা অভিযান সফল করার জন্য 5টা স্পষ্ট ধাপের কথা বলা হয়েছে। পরিকল্পনা আর জনসচেতনতা তো লাগবেই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বর্জ্য ব্যবস্থাপনা আর কাজটা নিয়মিত চালিয়ে যাওয়া। আর এখানে কিন্তু প্রযুক্তি একটা বিরাট ভূমিকা রাখতে পারে। যেমন ধরুন, বর্জ্য সংগ্রহের জন্য অ্যাপ ব্যবহার করা বা আধুনিক রিসাইক্লিং প্লান্ট তৈরি করা। প্রত্যেকটা ধাপই কিন্তু একটার সাথে আরেকটা জুড়ে আছে। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের দেখাচ্ছে যে এই সাফল্য একা কারো পক্ষে আনা সম্ভব না। এটা একটা সম্মিলিত দায়িত্ব। মানে ব্যক্তি থেকে শুরু করে সরকার, মিডিয়া থেকে শিক্ষা প্রতিষ্ঠান, সফল হতে হলে প্রত্যেককে নিজ নিজ ভূমিকাটা ঠিকভাবে পালন করতে হবে। এতক্ষণ আমরা একটা অভিযানের প্রায়োগিক দিকগুলো নিয়ে কথা বলছিলাম, কিন্তু এখন আমরা আলোচনাটাকে একটা সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে যাব। আমরা দেখব কিভাবে এই ছোট ছোট কাজগুলো একটা গভীর জাতীয় দর্শনের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। আসলে এই যে সংগঠিত প্রচেষ্টা, এটা শুধু বর্জ্য ব্যবস্থাপনার মধ্যেই থেমেনি। এটা আসলে আরও অনেক বড় কিছুর ভিত্তি তৈরি করছে, একটা স্বপ্নদর্শী ভবিষ্যতের প্রথম ধাপ। বলা যেতে পারে এটা একটা সুশৃঙ্খল, দায়িত্বশীল আর ঐক্যবদ্ধ জাতি হয়ে ওঠার অনুশীলন। আগামীর স্থপতি বই থেকে নেওয়া এই লাইনটা খেয়াল করুন। প্রকৃত বিজয় কেবল তখনই অর্জিত হয় যখন 18 কোটি মানুষ এক আত্মা, এক পথ এবং এক অটল উদ্দেশ্য নিয়ে ঐক্যবদ্ধ হয়। এই কথাটা কিন্তু আমাদের একটা নতুন পথের দিশা দেয়, ঐক্যের আসল শক্তিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। গুরু দেলোয়ার হোসেনের লেখা দি আর্কিটেক্টস অফ টুমরো এটা আসলে শুধু একটা বই না, এটাকে বলা যেতে পারে বাংলাদেশের সামগ্রিক পরিবর্তনের জন্য একটা বাস্তবসম্মত পথ নির্দেশিকা। লেখকের দর্শনটা খুব পরিষ্কার। একটা দেশের জাগরণ শুধু টাকা পয়সা বা অর্থনৈতিক উন্নতি দিয়ে হয় না, এর জন্য লাগে একটা মজবুত নৈতিক আর আদর্শিক ভিত্তি। আর এই বইটা ঠিক সেই ভিত্তিটা কিভাবে তৈরি করা যায়
তারই একটা রূপরেখা দেয়। এই স্তম্ভগুলো দেখলেই বোঝা যায় এই রূপরেখাটা কতটা ব্যাপক। এটা শুধু রাজনীতি বা অর্থনীতির কথা বলছে না, বরং এটা একটা নৈতিক আর সামাজিক পরিবর্তনের ডাক দিচ্ছে। এমন একটা সমাজ যেখানে ন্যায় বিচার থাকবে, দুর্নীতি থাকবে না, আর কোনো মানুষই অধিকার থেকে বঞ্চিত হবে না। বেশ, আমরা আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি। এখানে আমরা দেখব এই মহান লক্ষ্যে পৌঁছানোর পথে আমাদের সামনে কি কি বাধা আছে, আর সেই বাধাগুলো আমরা কিভাবে পার করতে পারি। স্বপ্নটা যতই বড়ই হোক, বাস্তবতার মুখোমুখি তো হতেই হবে। আর এখানে কিছু বড় চ্যালেঞ্জের কথা বলা হয়েছে, যেমন মানুষের মধ্যে সচেতনতার অভাব, যথেষ্ট তহবিলের অভাব, আর প্রয়োজনীয় পরিকাঠামো না থাকা। এগুলোই আমাদের যাত্রাপথের আসল বাধা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, চ্যালেঞ্জগুলো জানার সাথে সাথেই সমাধানের পথটাও কিন্তু দেখানো হয়েছে। আইনের কঠোর প্রয়োগ, সরকারি বেসরকারি অংশীদারিত্ব, আর সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা নাগরিকের সম্মিলিত প্রচেষ্টা। সবাই একসাথে চেষ্টা করলে কোনো বাধাই আসলে আর বাধা থাকে না। শেষ পর্যন্ত আমাদের এই সমস্ত দৌড়ঝাঁপ, সমস্ত পরিকল্পনার চূড়ান্ত লক্ষ্য কিন্তু একটাই, এমন একটা বাংলাদেশ তৈরি করা যেখানে প্রত্যেকটা মানুষ সুস্থভাবে বাঁচবে, সমাজটা হবে উন্নত, আর উন্নয়নটা হবে টেকসই ও পরিবেশ বান্ধব, একটা সত্যিকারের পরিচ্ছন্ন সবুজ বাংলাদেশ। এই পুরো আলোচনা শেষে প্রশ্নটা কিন্তু আমাদের প্রত্যেকে নিজের কাছে। এই যে একটা জাতীয় নবজাগরণের কথা হচ্ছে, এই বিশাল কর্মযজ্ঞে আমরা প্রত্যেকেই কিন্তু একজন স্থপতি। এখন শুধু ভাবার পালা, এই মহৎ নির্মাণে আমাদের নিজের ভূমিকাটা ঠিক কী হবে।